আসসালামু আলাইকুম। এখন আমি লাইফ সায়েন্স 5 নম্বর অধ্যায় ক্লাস 10-এর লাইফ সায়েন্স 5 নম্বর অধ্যায় ক্লাস 10-এর 7 নম্বর ভিডিও আলোচনা করব। 7 নম্বর ভিডিও অর্থাৎ 5 নম্বর অধ্যায়ের 7 নম্বর ভিডিও আলোচনা করব। এই অধ্যায়ের এখন আমি আলোচনা করব জীব বৈচিত্র্য ও তার সংরক্ষণ। জীব বৈচিত্র্য ও তার সংরক্ষণ এই টপিক্সটা আমি এই চ্যাপ্টারে এখন আলোচনা করব। জীব বৈচিত্র্যের ও সংরক্ষণের আলোচনা করার আগে জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ মানে কি, জীবগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করব। এখানে জীব বলতে উদ্ভিদ এবং প্রাণী উভয়কেই বোঝায়। আর বৈচিত্র্য মানে হচ্ছে পার্থক্য। জীব বৈচিত্র্য মানে পার্থক্য। তাহলে এখানে জীব বৈচিত্র্য মানে হচ্ছে জীবের পার্থক্য, অর্থাৎ নানা প্রকার জীব। জীব বৈচিত্র্য কথার অর্থ হচ্ছে নানা প্রকার জীব, যাকে ইংরেজিতে বলা হচ্ছে বায়োডাইভার্সিটি। এবং সংরক্ষণ কথার অর্থ হচ্ছে ইংরেজিতে কনভারসেশন। আর জীব বৈচিত্র্য মানে হচ্ছে নানা প্রকার জীবকে আমরা কিভাবে সংরক্ষণ করব। তাহলে জীব বৈচিত্র্য সম্পর্কে পড়ার আগে আমাদেরকে জীব বৈচিত্র্য বিষয়টা কি এটা আগে আমাদেরকে জানতে হবে। জীব বৈচিত্র্য বিষয়টা কি? জীব বৈচিত্র্যর ইংরেজি শব্দ হচ্ছে বায়োডাইভার্সিটি। এখানে বায়োস, BIOS, বায়োস হচ্ছে একটা গ্রিক শব্দ। এখানে বায়োডাইভার্সিটির বায়োস হচ্ছে একটা গ্রিক শব্দ যার অর্থ হলো প্রাণ। বায়োস কথার অর্থ হচ্ছে প্রাণ এবং ডাইভার্সিটি DIVERSITY, ডাইভার্সিটি শব্দের অর্থ হচ্ছে বৈচিত্র্য। তাহলে জীব বৈচিত্র্য, জীবন মানে জীব মানে কি, যাদের জীবন আছে, যাদের জীবন আছে তারাই জীব। তাহলে এখানে বায়োস মানে হচ্ছে জীব এবং ডাইভার্সিটি মানে হচ্ছে বৈচিত্র্য। তাহলে জীব বৈচিত্র্য, বায়ো মানে হচ্ছে জীব আর ডাইভার্সিটি মানে হচ্ছে বৈচিত্র্য মানে পার্থক্য। তাহলে এখানে পার্থক্য তো ঠিক নয়, নানা প্রকার জীব। বৈচিত্র্য মানে হচ্ছে নানা প্রকার। তাহলে জীব বৈচিত্র্য মানে হচ্ছে নানা প্রকার জীব। এখন যদি আমরা সংক্ষেপে যদি বলি জীব বৈচিত্র্য কাকে বলে, তাহলে আমরা বলবো পরিবেশে বাস্তুতন্ত্রের উপর নির্ভর করে যে সমস্ত প্রাণী উদ্ভিদগুলো রয়েছে, বিভিন্ন প্রকার প্রাণী ও উদ্ভিদ রয়েছে, তাকেই বলা হয় জীব বৈচিত্র্য। অর্থাৎ বাস্তুতন্ত্র কাকে বলে? বাস্তুতন্ত্র মানে হচ্ছে একটা প্রাণীর থাকার যে পরিবেশ, কোনো একটা প্রাণী বা অনেকগুলো প্রাণীর যে থাকার পরিবেশ, সেটাই হচ্ছে বাস্তুতন্ত্র। পরিবেশে জীব বৈচিত্র্য বলতে বোঝায় কোনো একটি পরিবেশে বিভিন্ন প্রকার উদ্ভিদ এবং প্রাণীর বসবাসী হচ্ছে সেখানকার বাস্তুতন্ত্র। অর্থাৎ কোনো একটা পরিবেশে বিভিন্ন প্রকার উদ্ভিদ এবং প্রাণীর বাসস্থানই হচ্ছে বাস্তুতন্ত্র। অর্থাৎ বাস থেকে এসছে বাস্তু। তাহলে বাস্তুতন্ত্র মানে একটা পরিবেশে, সেই পরিবেশটা কোনো জলাশয় হতে পারে, কোনো স্থলভাগ হতে পারে, কোনো মরুভূমি অঞ্চল হতে পারে, কোনো বরফের অঞ্চল হতে পারে। অর্থাৎ কোনো একটা পরিবেশে বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান বা বসবাসী হচ্ছে বাস্তুতন্ত্র। তাহলে জীব বৈচিত্র্য কাকে বলে বলছে, স্থলভূমি বা সমুদ্র বা জলাভূমিতে বিভিন্ন প্রজাতির অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি, বিভিন্ন প্রকার জীবের যে বাস্তুতান্ত্রিক পার্থক্য বা যে বাস্তুতান্ত্রিক অবস্থান, তাকেই বলে জীব বৈচিত্র্য। অর্থাৎ এই যে পরিবেশ, এই পরিবেশের মধ্যে কোথাও আমরা দেখছি জলাশয়, একটা পুকুরের জলাশয় হচ্ছে এক ধরনের বাস্তুতন্ত্র। একটা পুকুরের মধ্যে মাছ থাকবে, ব্যাঙ থাকবে, সাপ থাকবে, পোকামাকড় থাকবে, উদ্ভিদ থাকবে, এগুলো হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র। মরুভূমি অঞ্চলে যদি আমরা যাই তাহলে সেখানে উট থাকবে, ক্যাকটাস জাতীয় গাছ থাকবে, সেখানে র্যাটেল স্নেক থাকবে, আর মরুভূমি অঞ্চলের বিভিন্ন যে প্রাণী হয় সেগুলো থাকবে। এগুলো হচ্ছে মরুভূমি অঞ্চলের বাস্তুতন্ত্র। আমরা যদি বরফ অঞ্চলে যদি চলে যাই, সেখানে সিল মাছ থাকবে, পেঙ্গুইন থাকবে, এস্কিমো থাকবে, এগুলো হচ্ছে বরফের দেশের বাস্তুতন্ত্র। আমরা যদি আকাশে চলে যাই, আকাশের বাস্তুতন্ত্র, আকাশে সাধারণত এমনি প্রাণী না থাকলে অনেক প্রাণী আকাশে উড়ে বেড়ায়, এটা হচ্ছে আকাশের বাস্তুতন্ত্র। প্রত্যেকটা জায়গার একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্র আছে। তাহলে জীব বৈচিত্র্য বলতে বোঝায় মরু অঞ্চল, জলজ অঞ্চল, এই সমস্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার প্রাণীর যে বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণীর যে পার্থক্য দেখা যায়, সেটাকেই বলা হয় জীব বৈচিত্র্য। অর্থাৎ স্থলভূমি, জলভূমি, মরুভূমি, পরিবেশের এই যে নানা প্রকার জায়গা বা পরিবেশ রয়েছে, সেই সমস্ত পরিবেশগুলোকে বলা হয় বাস্তুতন্ত্র।
আর এই বাস্তুতন্ত্রগুলোতে বিভিন্ন প্রকার নানা প্রকার জীব ও প্রাণীর যে অবস্থান, সেই অবস্থানকেই বলা হয় জীব বৈচিত্র্য, অর্থাৎ নানা প্রকার জীব। এই বৈচিত্র্যময় পৃথিবীকে বৈচিত্র্যময় বলা হয় কেন? কারণ পৃথিবীতে প্রচুর জিনিস আছে। পৃথিবীতে শুধুমাত্র মানুষ নেই, বা পৃথিবীতে শুধুমাত্র বাঘ ভাল্লুক নেই, বা পৃথিবীতে হাতি ঘোড়া নেই। পৃথিবীতে অনেক কিছু আছে। এই পৃথিবীতে বরফ আছে, পৃথিবীতে জল আছে, পৃথিবীতে গাছপালা আছে, পশু পাখি আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, মানুষ আছে, অনেক কিছু আছে। অনেক কিছু আমরা দেখেছি, অনেক কিছু আমরা দেখিনি, তো প্রচুর জিনিস আছে। তার জন্য পৃথিবীকে বলা হয় বৈচিত্র্যময় পৃথিবী। এই পৃথিবীর মধ্যে কোথাও পাহাড় আছে, কোথাও পর্বত আছে, কোথাও সমুদ্র, কোথাও মরুভূমি। তাহলে পৃথিবীর গোটা পৃথিবীটা কখনো পুরোপুরি পর্বত নয়, পুরোপুরি সমুদ্র নয়, পুরোপুরি স্থলভাগ নয়। পৃথিবীতে অনেক কিছু আছে, পশু পাখি গাছপালা, অনেক বিভিন্ন কিছু। তার জন্য এই পৃথিবীকে বলা হয় বৈচিত্র্যময় পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 1.9 মিলিয়ন প্রজাতির অস্তিত্ব জানা গেছে। অর্থাৎ এই পৃথিবীতে 1.9 মিলিয়ন মানে হচ্ছে প্রায় 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ। 1.9 মিলিয়ন হচ্ছে প্রায় 20 লক্ষর কাছাকাছি। 2 মিলিয়ন মানে 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তাহলে 1.9 মানে হচ্ছে প্রায় 20 লক্ষর কাছাকাছি। 10 লক্ষ 20 লক্ষর কাছাকাছি প্রজাতি, অর্থাৎ প্রজাতি মানে নানা প্রকার জীব পৃথিবীর মধ্যে দেখা যায়। তার মধ্যে রয়েছে 1.9 মিলিয়ন প্রজাতির মধ্যে ব্যাকটেরিয়া, ছত্রাক, গৃহপালিত পশু পাখি প্রজাতিগুলি এর অন্তর্ভুক্ত নয়। জীববৈচিত্র্য বলতে এই পৃথিবীতে যারা পরিবেশের মধ্যে নিজেরা বসবাস করছে তারাই হচ্ছে জীববৈচিত্র্য। কিন্তু এর মধ্যে এই 1.9 মিলিয়নের মধ্যে বাদ দিয়ে দেওয়া হয়েছে ব্যাকটেরিয়া, কারণ এদেরকে খালি চোখে দেখা যায় না, তাই এদেরকে কাউন্টের মধ্যে অর্থাৎ গণনার মধ্যে ধরা হয় না। ছত্রাক, অনেক ছত্রাক আছে যেগুলো দেখা যায় না। গৃহপালিত পশুকে হিসাবের মধ্যে ধরা হয় না এই কারণ এরা মানুষের মতো মানুষের পরিবেশেই থাকে। তার জন্য গৃহপালিত পশুগুলোকে এই 1.9 মিলিয়নের মধ্যে ধরা হয় না। বাকি যে অন্যান্য প্রজাতির জীব বা প্রাণীগুলো রয়েছে তাদেরকে ধরা হয়। এগুলোকে কেন হিসাবের মধ্যে ধরা হয় না? কারণ ব্যাকটেরিয়া ছত্রাকের প্রজাতির প্রকৃত সংখ্যা কত, অর্থাৎ এর অ্যাকিউরেট হিসাব কি, সেটা কিন্তু সঠিকভাবে জানা যায় না। পৃথিবীর মধ্যে ব্যাকটেরিয়া কত আছে, ছত্রাক কত আছে, ভাইরাস কত আছে, এগুলো সব দেখা যায় না। কিছুটা সব অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা যায়। তো এগুলোকে ছত্রাক হয়তো কিছুটা দেখা যায়, কিন্তু এদেরকে অ্যাকিউরেট হিসাব করা যায় না। বাকি পৃথিবীর মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার বা বলগা হরিণ বা যে বিভিন্ন প্রকার আরও যে প্রাণীগুলো রয়েছে সেগুলোকে হিসাব করা যায়, কিন্তু এগুলোকে হিসাব করা যায় না। আর গৃহপালিত পশু, কারণ গৃহপালিত পশুর কোনো হিসাব হয় না। কার বাড়িতে কটা গৃহপালিত পশু আছে সেটার কোনো হিসাব কাউন্ট হয় না। মানুষের হিসাব হয়, মানুষের জনসংখ্যা হয়, কিন্তু গৃহপালিত পশুর হিসাব হয় না। ব্যাকটেরিয়া এবং ছত্রাকের প্রজাতির মোট সংখ্যা যথাক্রমে 5 থেকে 10 মিলিয়ন এবং 1.5 মিলিয়ন বলে মনে করা হয়। এই ছত্রাক বা ব্যাকটেরিয়া এদের হিসাব কখনো মনে করা হয় যে এরা প্রায় পৃথিবীর মধ্যে 5 থেকে 10 মিলিয়ন, অর্থাৎ 50 লক্ষ থেকে 1 কোটি পর্যন্ত রয়েছে। আবার কেউ বলছেন 1.5 মিলিয়ন, মানে প্রায় 10 লক্ষ 15 লক্ষ হিসাব এখানে ধরা হচ্ছে। কিন্তু এত ডিফারেন্স থাকার জন্য, অর্থাৎ কেউ বলছেন 5 to 10 মিলিয়ন, আবার কেউ বলছেন 1.5 মিলিয়ন, তার জন্য এই হিসাবটাকে একমাত্র বাদ রাখা হয়েছে। বিশ্বে যতগুলো বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণী দেখা যায় তা কিন্তু সব দেশের থেকে বেশি দেখা যায় অস্ট্রেলিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, মেক্সিকো, এই দেশগুলোতে সব থেকে বেশি বিভিন্ন প্রকার উদ্ভিদ এবং প্রাণী সব থেকে বেশি দেখা যায়। অর্থাৎ এই দেশগুলোতে
উদ্ভিদ এবং প্রাণীর নানা প্রজাতি রয়েছে। অর্থাৎ গোটা পৃথিবীতে যত রকমের জীবজন্তু পশু পাখি রয়েছে তার মধ্যে 70% এই যে দেশগুলোর আমি নাম বললাম তার মধ্যে 70% এই দেশগুলোতে আছে, বাকি 30% অন্যান্য দেশে আছে। অর্থাৎ বিভিন্ন বেশিরভাগ প্রজাতির নানা প্রজাতির, আমরা ভারতে যদি চলে আসি তাহলে ভারতের নানা প্রজাতির বাঘ, নানা প্রজাতির হরিণ, নানা প্রজাতির সিংহদেব, অর্থাৎ এরকম। এছাড়া বাকি কিছু কিছু দেশ আছে যেগুলোতে দেখা গেলো হয়তো একই প্রজাতিরই জীব সেখানে বেশি আছে। এই অধিক প্রজাতি বৈচিত্র্যযুক্ত দেশগুলিকে বলা হয় অতি বৈচিত্র্যশালী দেশ বা মেগা ডাইভার্সিটি দেশ। পরীক্ষায় প্রশ্ন আসে, মান 2-এর কোশ্চেন, মেগা ডাইভার্সিটি দেশ কাকে বলে? অর্থাৎ যে দেশগুলোতে ভূবৈচিত্র্য, জীব বৈচিত্র্য বেশি দেখা যায়, যে দেশগুলোতে জীব বৈচিত্র্য বেশি দেখা যায় তাকে বলা হয় মেগা ডাইভার্সিটি। এই রকম দেশ রয়েছে মোট 17টি। এই রকম দেশ রয়েছে মোট 17টি, তার মধ্যে ভারত একটি। এই 17টি দেশের মধ্যে ভারতও অন্তর্ভুক্ত। ভারতের উত্তর পূর্ব হিমালয়, অর্থাৎ আমাদের হিমালয়ের কথা আমরা পড়েছি, ভারতের উত্তর পূর্ব হিমালয় অর্থাৎ কাশ্মীর থেকে আমাদের দার্জিলিং এলাকা পর্যন্ত এই যে হিমালয় অঞ্চল পড়ছে, ভারতের উত্তর পূর্ব হিমালয়, অর্থাৎ উত্তর পূর্ব বলতে নেপাল এলাকা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, এই যে অঞ্চলগুলো পড়ছে, অর্থাৎ ভারতের উত্তর এবং পূর্ব দিকের যে অঞ্চলগুলো পড়ছে সেগুলো হচ্ছে এই বিভিন্ন প্রজাতির জীব এখানে দেখা যায়। এছাড়া ভারতবর্ষের পশ্চিমঘাট পর্বতমালা, পশ্চিমঘাট বনাঞ্চল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গুজরাট ও তামিলনাড়ুর সামুদ্রিক প্রবাল প্রাচীরে প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য দেখা যায়। তো ভারতবর্ষের মধ্যে পুরো ভারতবর্ষতে আবার নয়, ভারতবর্ষের মধ্যে কিছু কিছু জায়গা রয়েছে বিশেষ করে বনাঞ্চলগুলোতে, যেমন এই যে নামগুলো আমি বললাম, এই সমস্ত অঞ্চলগুলোতে নানা প্রকার জীব দেখা যায়। ভূপৃষ্ঠের মধ্যে 2 ভাগ অঞ্চল ভারতের অধীন, ভূপৃষ্ঠের মাত্র 2 ভাগ অঞ্চল ভারতের অধীন, কিন্তু পৃথিবীর 7.7 ভাগ জীববৈচিত্র্য ভারতে বিদ্যমান। আমরা যদি স্থলভাগের হিসাব করি তাহলে স্থলভাগের হিসাব করলে আমরা দেখব পুরো স্থলভাগকে যদি আমরা 100 ভাগ করি তাহলে 100 ভাগের মধ্যে 2 ভাগ পড়বে ভারতে আর বাকি 80% পড়বে অন্যান্য অঞ্চলে। কিন্তু যদি আমরা উদ্ভিদ প্রাণীর দিক দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে 100 ভাগের মধ্যে 7.7 ভাগ জীববৈচিত্র্য অর্থাৎ নানা প্রজাতির জীব ভারতে রয়েছে। অর্থাৎ স্থলভাগের চেয়ে নানা প্রজাতির প্রাণীর সংখ্যা এখানে বেশি ভারতবর্ষতে। অর্থাৎ 100 ভাগের মধ্যে 2 ভাগ স্থলভাগ ভারতবর্ষতে আছে, গোটা বিশ্বের মধ্যে 2 ভাগ স্থলভাগ। কিন্তু এখানে জীবদের দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে জীবদের দিক দিয়ে গোটা পৃথিবীর 100 ভাগের মধ্যে প্রায় 7.7 ভাগ রয়েছে ভারতে। 2009 সালের ভারত মন্ত্রকের একটা রিপোর্ট অনুযায়ী ভারতে উদ্ভিদের সংখ্যা, নানা প্রজাতির উদ্ভিদের সংখ্যা হচ্ছে প্রায় 46,000-এরও বেশি, যা পৃথিবীর অন্যান্য প্রজাতির জীবের থেকে 11% ভারতে রয়েছে। অর্থাৎ পৃথিবীর সব দেশ মিলে যদি 100% হয় তার মধ্যে শুধুমাত্র ভারতেই আছে 11%। সংখ্যায় যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে 46,000। ভারতে 91,212-র বেশি প্রাণী রয়েছে। ভারতবর্ষে 91,212 প্রজাতির প্রাণী ভারতবর্ষতে রয়েছে, যা গোটা পৃথিবীর মধ্যে 7.43%, অর্থাৎ গোটা পৃথিবীর 100%-এর মধ্যে 7.43%। এবার আমরা দেখব এই যে জীববৈচিত্র্য, এই জীববৈচিত্র্যের গুরুত্ব কী। গোটা বিশ্বে এতগুলো জীববৈচিত্র্য, এত প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী থাকার ফলে কি মানুষের কি কোনো উপকার লাগে, বা প্রাণীর কি উদ্ভিদ থেকে কি প্রাণীর কোনো উপকার লাগে, বা এটাই আমরা জানবো। অর্থাৎ জীববৈচিত্র্যের গুরুত্ব কী, এত প্রজাতির উদ্ভিদ এবং এত প্রজাতির প্রাণী থাকার ফলে আমাদের কি সুবিধা। তো আমরা এইটুকুই বলবো যে এত প্রজাতির জীব থাকার ফলে আমাদের খাদ্য উৎপাদনে সমস্যা হয় না। অর্থাৎ আমাদের জীববৈচিত্র্য অর্থাৎ মানুষদের জন্য যে খাদ্য দরকার তা আমরা উদ্ভিদ থেকে পেয়ে যাই। অর্থাৎ মানুষের শরীরে যে ভিটামিন, খনিজ লবণ, যে নানা প্রকার শক্তি দরকার সেই শক্তি কিন্তু উদ্ভিদের খাদ্য থেকে পাওয়া যায়। এছাড়াও জলজ প্রাণী যেমন মাছ, তারপরে বিভিন্ন প্রকার ফার্মের প্রাণী যেমন পোলট্রি,
তারপরে তোমার হচ্ছে মাছ মাংস, এগুলো হচ্ছে জীবজ প্রাণী, এগুলো হচ্ছে প্রাণীজ খাদ্য। তো মানুষ জাতির জন্য যে সমস্ত খাদ্যগুলি দরকার সেই সমস্ত খাদ্যগুলি আমরা জীববৈচিত্র্য থেকে নানা প্রজাতির মানে নানা ভ্যারাইটিস খাবার আমরা পেয়ে থাকি। তার মধ্যে উদ্ভিদের দিক দিয়ে আমরা যদি দেখলে ভিটামিন খনিজ এগুলো সব আমরা পেয়ে থাকি উদ্ভিদের মধ্যে থেকে। তো মাছ, জলজ প্রাণী, পোলট্রি পাখি, মাংস, এগুলো থেকে আমরা বিভিন্ন প্রকার খাদ্য, অর্থাৎ জীববৈচিত্র্যের মাধ্যমে খাদ্যের যে যোগান সেটা ঠিক থাকে। ঔষধ প্রস্তুতি, আবার বিভিন্ন প্রজাতির উদ্ভিদ থেকে আমরা নানা প্রকারের ঔষধ পেয়ে থাকি। যেমন ম্যালেরিয়ার ঔষধের নাম হচ্ছে কুইনাইন। ম্যালেরিয়ার ঔষধের নাম হচ্ছে কুইনাইন। এই কুইনাইন ঔষধ আমরা সিংকোনা গাছের ছাল থেকে পাই। সিংকোনা নামে যে গাছ আছে, এখানে ছবি দেওয়া আছে সিংকোনা গাছ, এই রকম গাছ। এই সিংকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া ঔষধ তৈরি হয়। সর্পগন্ধা নাম আমরা শুনেছি এবং অনেকে দেখেছি। সর্পগন্ধা গাছের মূল থেকে বা মূলের ছাল থেকে, সর্পগন্ধা গাছের মূলের যে ছাল অর্থাৎ সর্পগন্ধা গাছের যে মূল রয়েছে তার ছাল থেকে পাওয়া যায় রেসারপিন। এই রেসারপিন যাদের উচ্চ রক্তচাপ রয়েছে অর্থাৎ যাদের হাই প্রেশার রয়েছে তাদের ওষুধ হিসাবে ব্যবহার হয়। মানে ওই রেসারপিন থেকে ওষুধ তৈরি করা হয় আর কি। এই রকম অনেক প্রজাতির ঔষধ রয়েছে যেগুলো আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা, পরের পয়েন্ট চলে আসবো আমরা, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা। এই জীববৈচিত্র্যের ফলে পরিবেশে বাস্তুতন্ত্রের যে সিস্টেম সেটা রক্ষা পেয়েছে, অর্থাৎ জলজ বাস্তুতন্ত্র, স্থলজ বাস্তুতন্ত্র, নানা প্রকার উদ্ভিদ এবং খাদকের মধ্যে যে শক্তি সঞ্চয়ের ব্যাপার। অর্থাৎ বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্র হচ্ছে প্রথমে একটা সবুজ উদ্ভিদকে খেলো ফড়িংকে খেলো সাপ বা ব্যাঙকে খেলো সাপ, সাপকে খেলে ঈগল। তাহলে এইভাবে একটা খাদক থেকে আর একটা খাদকের মধ্যে প্রোটিন সঞ্চারিত হচ্ছে। তো এটা জীববৈচিত্র্যের মাধ্যমেই সম্ভব এবং এই জীববৈচিত্র্যের মাধ্যমেই পরিবেশের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম সংরক্ষিত হয়েছে। তো এই পুষ্টিগত ভূমিকা ছাড়াও পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্যও রয়েছে এই জীববৈচিত্র্যের মাধ্যমে। অর্থাৎ উদ্ভিদের বেঁচে থাকার জন্য দরকার কার্বন ডাইঅক্সাইড এবং প্রাণীদের বেঁচে থাকার জন্য দরকার অক্সিজেন। এই অক্সিজেন কিন্তু আমরা এই জীববৈচিত্র্যের মাধ্যমে উদ্ভিদ থেকে পেয়ে থাকছি। আর আমাদের শরীরের যে প্রোটিনগুলো দরকার সেই প্রোটিনগুলো আমরা এক খাদক থেকে আর এক খাদকের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। যেমন উদ্ভিদ পাচ্ছে মাটি থেকে, উদ্ভিদ থেকে আবার আমরা মানুষরা পেয়ে থাকছি। তো এটাই হচ্ছে প্রোটিন। আবার আমরা দেখা যায় যে জলজ খাদ্যের মধ্যে মাছ জলের শৈবালগুলোকে খাচ্ছে, শৈবাল জলজ খাবার খাচ্ছে, মাছের মাধ্যমে সেই প্রোটিনগুলো আমাদের শরীরে খাদ্যের মাধ্যমে চলে আসছে। তো এইটা হচ্ছে বাস্তুতান্ত্রিক ভারসাম্য, এইভাবে পরিবেশ টিকে আছে। জলবায়ু নিয়ন্ত্রণ, এছাড়াও জীববৈচিত্র্যের মাধ্যমে আমাদের ভূপৃষ্ঠের যে জলবায়ু সেই জলবায়ু কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। অর্থাৎ কোথাও ঠান্ডা, কোথাও অত্যাধিক গরম, কোথাও মরু অঞ্চল। তো ভূপৃষ্ঠের যে জলবায়ু সেই জলবায়ু অর্থাৎ বিশ্ব উষ্ণায়নকে কিন্তু কন্ট্রোল করছে আমাদের এই জীববৈচিত্র্য। যদি এই জীববৈচিত্র্য না থাকতো তাহলে গোটা পৃথিবী বিশ্ব উষ্ণায়নে অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ে শেষ হয়ে যেত। এছাড়াও কিছু অর্থনৈতিক গুরুত্ব রয়েছে জীববৈচিত্র্যের মাধ্যমে, কিছু অর্থনৈতিক গুরুত্ব রয়েছে যেমন গৃহ সামগ্রী ও আসবাব তৈরি। আমরা বিভিন্ন প্রকার গাছ থেকে যেমন শাল, সেগুন, এই সমস্ত গাছগুলো থেকে আমরা বাড়ির অনেক ফার্নিচার তৈরি করে থাকি, ঘর বাড়ির বিভিন্ন জিনিসপত্র তৈরি করে থাকি। আমরা বনের গাছ থেকে আমরা কাগজ তৈরি করে থাকি, যেমন বাঁশ গাছ, পাট গাছ, তুলো গাছ, এগুলো হচ্ছে তন্তু জাতীয় গাছ। এবং এই তন্তু জাতীয় গাছের সেলুলোজ থেকে, এই তন্তু জাতীয় গাছের সেলুলোজ থেকে আমরা পেপার তৈরি করে থাকি, আঠা তৈরি। কিছু কিছু গাছ আছে যে গাছের রেচন থেকে, রেচন মানে আমি আগেই বলেছিলাম, রেচন মানে হচ্ছে যেমন উদ্ভিদের ক্ষেত্রে রেচন রয়েছে পত্রমোচন, বাকলমোচন অর্থাৎ ছালমোচন, ছাল খসে পড়া, এগুলো হচ্ছে উদ্ভিদের রেচন। তেমনি প্রাণীর রেচন হচ্ছে মূত্র, ঘাম। তো উদ্ভিদের যে নানা প্রকার রেচন পদার্থ রয়েছে, যেমন বাবলা গাছের কাণ্ড থেকে আঠা বের হয়। আমরা অনেকে দেখেছি, যারা বাবলা গাছ দেখেছো তোমরা, বাবলা গাছের শরীর থেকে আঠার মতো পদার্থ বের হয়। শিরীষ গাছ, জিওল গাছ, সজনে গাছ অর্থাৎ বাড়িতে আমরা অনেকে বলি ছুটির গাছ, এই ছুটির গাছের গাছ থেকে ওই
আঠার মতো থোকা থোকা বের হয় তরল পদার্থ। তো এইগুলো হচ্ছে গঁদ। এই গঁদকেই পরবর্তীকালে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে আঠা হিসাবে ব্যবহার করা হয়। তো আমরা এখানে বাড়ির যে অনেকে ছুটির গাছ থাকে, তো আমরা এইগুলোর ব্যবহার জানি না, কিন্তু অনেক জায়গা আছে ছুটির গাছ বা এই সজনে গাছের ওই আঠাগুলোকে নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে নিয়ে গেলে সেখানে আঠা তৈরি করা হয়। আবার কিছু কিছু গাছ আছে সেই গাছগুলোতে ডাইরেক্ট তার ফল থেকে আঠা জাতীয় পদার্থ তৈরি হয়, সেগুলোকে আমরা ডাইরেক্ট অনেক ছোটোবেলাতে ব্যবহার করতাম। রজন সংগ্রহ, তাহলে আঠা হলো এবার হচ্ছে রজন। রজন হচ্ছে উদ্ভিদের এক প্রকার রেচন পদার্থ। এগুলো কাণ্ডের ডালে এবং শাখা প্রশাখা থেকে বের হয়। এটা ঠিক সাদা দুধের মতো। কিছু কিছু গাছ আছে যেখানে চোট দিলে বা আঘাত পেলে সেই জায়গায় সাদা দুধের মতো বের হয়। তো ওইগুলোকে পরবর্তীকালে কাজে লাগিয়ে, ওই রজনগুলোকে পরবর্তীকালে কাজে লাগিয়ে বার্নিশ, অর্থাৎ বাড়িতে আমরা যে আসবাবপত্রগুলো তৈরি করি, খাট, তারপরে ড্রেসিং টেবিল, কাঠের কোনো আলমারি, যেগুলো আমরা করি সেগুলোকে পালিশ করার জন্য, হলদে যে রং আনার জন্য যে বার্নিশটা ব্যবহার করা হয়, সেই বার্নিশ এই রজন থেকে তৈরি হয়। মোম গাছের মৌচাকের মোম থেকে মোম তৈরি করার জন্য যে প্যারাফিন দরকার হয়, সে প্যারাফিনও আমরা উদ্ভিদ থেকে, প্যারাফিন হচ্ছে এক ধরনের উদ্ভিজ জীবাশ্ম। প্যারাফিন হচ্ছে এক ধরনের উদ্ভিদজাত জীবাশ্ম এবং তা থেকে আমরা মোম তৈরি করে থাকি। সিল্ক, আমরা অনেকেই জানি সিল্কের কাপড় তৈরি হয়। তো তুঁত, অনেকে আমরা দেখেছি তুঁত, বাড়িতে অনেকে দেখেছি তুঁত, রেশম, এগুলো সব কিন্তু এক ধরনের উদ্ভিদ থেকে তৈরি হওয়া পোকা, পলু পোকা। তো এই পোকা থেকে আমরা ওই রেশম কীট থেকে আমরা তৈরি করে থাকি সিল্ক। তাহলে এগুলো কিন্তু জীববৈচিত্র্য, উল উৎপাদন। কিছু কিছু ছাগল, কিছু কিছু ভেড়া, কিছু কিছু বড় লোমযুক্ত খরগোশ, যেমন এইগুলোর শরীর থেকে বড় বড় উল পাওয়া যায়, সেই উল থেকে আমরা উল জাতীয় পোশাক তৈরি করি। মুক্তা উৎপাদন, আমরা অনেকে জানি মুক্তা হচ্ছে একটা দামি পাথর, সেই মুক্তা হচ্ছে একটা জনপ্রিয় অলংকার। এই মুক্তা বিভিন্ন প্রকার ঝিনুকের মধ্যে থাকে, যেমন পিঙ্ক টাডা ফুকাটা, পিঙ্ক টাডা ম্যাক্সিমা, এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার মুক্ত যা ঝিনুকের মধ্যে থাকে। ঝিনুকের মধ্যে, অর্থাৎ এই ঝিনুক সমুদ্রের মধ্যে বেশি থাকে দীর্ঘদিন ধরে বয়স হতে হতে, অর্থাৎ ঝিনুক যখন অনেক বেশি পুরনো হয়ে যায়, অর্থাৎ লাস্ট পর্যায়ে চলে আসে, মৃত্যু মুখে যখন চলে আসে, তখন ঝিনুকের শরীরে এই মুক্তা তৈরি হয়। অনেকে ঝিনুকের চাষও করে মুক্তা তৈরি করার জন্য। তো এই হচ্ছে মুক্তা, মানে ঝিনুক থেকে মুক্তা। তো এইগুলো হচ্ছে জীববৈচিত্র্য। এছাড়াও শিল্প সাহিত্যে প্রভাব, মানুষ জাতি এই জীববৈচিত্র্যগুলো ছাড়াও বিভিন্ন প্রকার চিত্রকলা, ভাস্কর্য, নাচ গান দিকগুলিতে বন্যপ্রাণ এবং তার বৈচিত্র্য বিভিন্ন প্রভাব বিস্তার করে। তো কিছু কিছু শিল্প এবং সাহিত্যিক ব্যাপার আছে যেগুলোর মাধ্যমেও বিভিন্ন প্রকার মানুষ প্রজাতি বিশেষ করে এগুলোকে অবলম্বন করেও পরিবেশের মধ্যে টিকে আছে। তাহলে এই হলো জীববৈচিত্র্য সম্পর্কে আমরা কিছু কথা জেনে নিলাম। এবং আমরা আসবো জীববৈচিত্র্যের হটস্পট। এবার আমরা চলে আসবো পরবর্তী টপিকস, হটস্পট। ব্রিটিশ পরিবেশ বিজ্ঞানী অর্থাৎ তিনি পরিবেশ নিয়ে গবেষণা করেন, ব্রিটিশ পরিবেশ বিজ্ঞানী নরম্যান মায়ার্স, পরীক্ষায় প্রশ্ন আসে, নরম্যান মায়ার্স 1998 খ্রিস্টাব্দে একটি পত্রিকায় দ্য এনভায়রনমেন্টালিস্ট, এনভায়রনমেন্ট হচ্ছে পরিবেশ, আমি আগেই বলেছি, দ্য এনভায়রনমেন্টালিস্ট নামক একটি পত্রিকায় এই হটস্পট কথাটি তিনি প্রথম তুলে ধরেন। হটস্পট কথাটি তিনি তুলে ধরেন। এখানে হটস্পট কথাটির তিনি তুলে ধরেন, এখানে হটস্পট বলতে বোঝায় জীববৈচিত্র্যের প্রাচুর্যপূর্ণ সর্বাধিক বিপদগ্রস্ত বাস্তুতান্ত্রিক অঞ্চলকে জীববৈচিত্র্যের হটস্পট বলা হয়। এই যে হটস্পট কথাটি তিনি প্রথম তুলে ধরেন, তো হটস্পট কাকে বলে? হটস্পটস বলতে বোঝায় যে অঞ্চলের বাস্তুতন্ত্র, অর্থাৎ যে অঞ্চলের বাস্তুতন্ত্র একসময় প্রচুর পরিমাণে সেখানে নানা প্রজাতির জীব অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী ছিল, কিন্তু ধীরে ধীরে সেটা হ্রাস পেতে লেগেছে, সেই অঞ্চলকে হটস্পট বলে চিহ্নিত করা হবে। তো কোনো অঞ্চলকে হটস্পট হিসাবে চিহ্নিত করতে গেলে সেখানে দুটো শর্ত থাকতে হবে।
প্রথম শর্ত হলো এন্ডেমিজম, অর্থাৎ যে অঞ্চলটির কথা বলা হয়েছে সেখানকার সব প্রজাতিকেই প্রাথমিকভাবে স্থানীয় প্রজাতি বা সেখান থেকে উদ্ভুত প্রজাতি হতে হবে। অর্থাৎ লাইনটা একটুকু ভালো করে মনোযোগ সহকারে বুঝতে হবে। হটস্পট বলতে বোঝায় যে অঞ্চলের বাস্তুতন্ত্রতে নানা প্রজাতির জীব প্রচুর পরিমাণে ছিল, কিন্তু এখন সংখ্যায় কম হয়ে গেছে, সংখ্যায় দাঁড়িয়ে গেছে, সেই অঞ্চলটাকে বলা হয়, সংখ্যায় কম দাঁড়িয়ে গেছে সেই অঞ্চলটাকে বলা হয় জীব বৈচিত্র্যের হটস্পট, অর্থাৎ জীব বৈচিত্র্য কমে যাওয়া। এই হটস্পট অঞ্চল হতে গেলে দুটো শর্ত থাকতে হবে, অর্থাৎ সেখানকার সব জীবকেই সেখানেই উৎপত্তি হতে হবে, সে উদ্ভিদ হোক বা প্রাণী হোক, সেখানেই তার জন্ম হতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে, ধরে নাও কোনো একটা অঞ্চলে প্রায় 500 প্রজাতির বাঘ আছে, কোনো একটা অঞ্চলে 500 প্রজাতির বাঘ ছিল, এখন সেটা কমে গিয়ে 100 প্রজাতির বাঘ আছে। তার মানে সেটা হটস্পট অঞ্চল হিসাবে চিহ্নিত করা দরকার। কিন্তু তার আগে সেখানে দেখতে হবে ওই যে 500 প্রজাতির বাঘ ছিল আগে থেকে, সেই বাঘগুলো ওখান থেকে জন্মগ্রহণ করেছিল, না তাদেরকে কোনো অঞ্চল থেকে তুলে নিয়ে এসে সেখানে রাখা হয়েছিল তারপরে কমে গেছে, এটাই দেখতে হবে। এই প্রসেসটাকে বলা হচ্ছে এন্ডেমিজম, অর্থাৎ কোনো অঞ্চলে উদ্ভিদ বা জীবের সংখ্যা কমে গেলে আগে দেখতে হবে যে জীবগুলোর সংখ্যা কমছে তারা পূর্ব থেকে সেখানে ছিল কিনা, তবে সেই অঞ্চলটাকে হটস্পট বলে চিহ্নিত করা হবে। যদি 500 প্রজাতি বাঘের মধ্যে দেখা যায় যদি 500 প্রজাতির বাঘই সেখানে ছিল কিন্তু এখন তারা কমতে শুরু করেছে, তাহলে ওই অঞ্চলটা হটস্পট অঞ্চল হবে। কিন্তু দেখা গেলো 500 প্রজাতি বাঘের মধ্যে দেখা গেলো 400 প্রজাতির বাঘ ওখান থেকে বাইরে থেকে নিয়ে এসে ওখানে রাখা হয়েছিল, তাহলে সেই অঞ্চলটাকে হটস্পট বলে চিহ্নিত করা হবে না। অর্থাৎ যে অঞ্চলে একটা প্রজাতির উদ্ভিদ বা প্রাণী আগে থেকে ছিল কিন্তু এখন কমতে লেগেছে, সেই অঞ্চলেই জন্মগ্রহণ করতো, তাহলে সেই অঞ্চলটা হবে হটস্পট অঞ্চল। 2 নম্বর হচ্ছে, কোনো অঞ্চল থেকে ওই নির্দিষ্ট অঞ্চলে প্রজাতির অনুপ্রবেশ ঘটিয়ে প্রজাতির সংখ্যার বৃদ্ধি ঘটানো হটস্পট হওয়ার শর্ত নয়। ওই যে আমি যেটা বললাম, হটস্পট অঞ্চল হতে গেলে সেই জীবগুলোকে সেখানকার জন্ম হতে হবে, আর ওই অঞ্চল থেকে ওই অঞ্চলে অন্য কোনো জায়গা থেকে জীব, কোনো প্রজাতির জীব আনা যাবে না। তো পরবর্তীকালে এই যে আমি পরিবেশ বিজ্ঞানীর কথা বললাম নরম্যান মায়ার্স, তার থিওরিকে গ্রহণ করে সারা বিশ্বে 34টি জীববৈচিত্র্যের হটস্পট অঞ্চল নির্ণয় করা হয়। অর্থাৎ তার থিওরিটাকে গ্রহণ করে সারা বিশ্বে মানে সারা পৃথিবীতে 34টি অঞ্চলকে হটস্পট অঞ্চল বলে চিহ্নিত করা হয় 2004 সালে। 2004 সালে গোটা বিশ্বের মধ্যে প্রায় 34টি অঞ্চলকে হটস্পটস অঞ্চল বলে চিহ্নিত করা হয়। তো পরবর্তীকালে কনজারভেশন ইন্টারন্যাশনাল নামক আমেরিকান পরিবেশ সংক্রান্ত সংস্থা, এটি একটি আমেরিকার সংস্থা, কনজারভেশন ইন্টারন্যাশনাল, এই সংস্থাটি বিশ্বের 34টি অঞ্চলকে হটস্পটস অঞ্চল বলে চিহ্নিত করে। তো বিজ্ঞানী, আমাদের যে বিজ্ঞানীর আমরা নাম বললাম নরম্যান মায়ার্স, তিনি বলেছিলেন যে জীববৈচিত্র্য অর্থাৎ জীবকে সেই অঞ্চলেরই উৎপত্তি হতে হবে। তো আমেরিকান কনজারভেশন সেখানে একটা সংখ্যা নির্ধারণ করে দিলেন। তারা বললেন কি 1500টি সংবহন কলাযুক্ত অর্থাৎ এন্ডেমিক বা স্থানীয় উদ্ভিদ প্রজাতির অস্তিত্ব থাকতে হবে। অর্থাৎ যদি দেখা যায় কোনো একটা হটস্পট অঞ্চল, সেখানে দেখা গেল, একটু ভালো করে বুঝবে তোমরা, কোনো একটা হটস্পট অঞ্চল সেখানে দেখা গেল আগে হয়তো 5000, ওই অঞ্চলটাতে 5000 সংখ্যার একটা উদ্ভিদ ছিল, তো 5000-এর মধ্যে দেখা গেল 3000 কমে গেছে, 3000 কমে গেছে, তার মধ্যে এখনও 2000 আছে, আছে, কিন্তু দেখা গেল তার মধ্যে আবার 500 অন্য জায়গা থেকে এনে লাগানো, তো সেটাতে কোনো অসুবিধা নেই। যদি দেখা যায় কোনো একটা অঞ্চলে 500 রকমের মানে 500 প্রজাতির উদ্ভিদ রয়েছে বা 5000 প্রজাতির উদ্ভিদ রয়েছে, তার মধ্যে মিনিমাম 1500 প্রজাতির উদ্ভিদ সেখানেই হতে হবে, অর্থাৎ 1500 সংবহন কলাযুক্ত উদ্ভিদ সেখানকারই হতে হবে, অর্থাৎ সেখানেই সৃষ্টি হতে হবে। অর্থাৎ সর্বনিম্ন কোনো একটা অঞ্চলে উদ্ভিদদের মধ্যে 1500 উদ্ভিদ, কোনো একটা প্রজাতি, দেখা গেল উদ্ভিদদের মধ্যে কোনো একটা উদ্ভিদ
উদ্ভিদ তো প্রচুর আছে, তো উদ্ভিদদের মধ্যে কোনো একটা প্রজাতির উদ্ভিদ দেখা গেল ধীরে ধীরে একটা অঞ্চল থেকে লুপ্ত হতে চলেছে, তো সেখানে দেখতে হবে যে সেখানে ১৫০০ সংবহন কলাযুক্ত উদ্ভিদ সেখানে ছিল কিনা, এটা দেখতে হবে। তাহলে কোনো অঞ্চলে কোনো একটা উদ্ভিদ থাকলে সেখানে তাকে সংবহন মানে এন্ডেমিক উদ্ভিদ প্রজাতির সংবহন কলাযুক্ত উদ্ভিদ তাকে থাকতে হবে প্রায় সংখ্যায় ১৫০০। এটা কিন্তু কনজারভেশন ইন্টারন্যাশনাল একটা সংখ্যা বেঁধে দিল, যেটা যদি আমরা পার্সেন্টেজে হিসাব করি তাহলে গোটা বিশ্বের হিসাবে হবে 0.05%। ২ নম্বর শর্ত সেখানে বলা হলো হটস্পট অঞ্চলের আদি বাসিন্দাদের অন্তত 70% প্রজাতি যেন লুপ্ত হয়ে গিয়ে থাকে। অর্থাৎ এখানে আরও একটি বলা হলো যে প্রথমত হচ্ছে যে সেখানে ১৫০০ সংবহন কলাযুক্ত এন্ডেমিক উদ্ভিদ সেখানে থাকতে হবে। পাশাপাশি বলা হলো ধরে নাও সেখানে একটা উদ্ভিদ নষ্ট হতে চলেছে ১০০ পিস ছিল, তো ১০০ পিসের মধ্যে ৭০ পিস নষ্ট হয়ে গেছে, আর মাত্র ৩০ পিস আছে, তবেই সেই জায়গাটাকে হটস্পট অঞ্চল বলে চিহ্নিত করা হবে। অর্থাৎ 70% নষ্ট হয়ে যাওয়ার পর সেই অঞ্চলটাকে হটস্পট অঞ্চল বলে চিহ্নিত করা হবে। এবার আমরা চলে আসবো ভারতের কথা। ভারতের যে সমস্ত অঞ্চলগুলোকে হটস্পটস অঞ্চল বলে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে হয়েছে পূর্ব হিমালয়, অর্থাৎ হিমালয়ের পূর্ব অংশ, তার মধ্যে হচ্ছে পূর্ব হিমালয়, তার মধ্যে আমাদের ভারতের যে জায়গাগুলি পড়ছে সেগুলো হচ্ছে সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তর অংশ অর্থাৎ দার্জিলিং এলাকা। এই অঞ্চলগুলো হচ্ছে হটস্পট অঞ্চল, অর্থাৎ এখানে ৫,৮০০টি প্রজাতির উদ্ভিদ রয়েছে, তার মধ্যে ২,০০০ প্রজাতি এন্ডেমিক। ২,০০০ প্রজাতি এন্ডেমিক মানে এন্ডেমিক হতে হবে ১৫০০, কিন্তু এই অঞ্চলগুলোতে কত আছে? ২,০০০ আছে। ৫,৮০০টি প্রজাতি এখানে আছে, ৫,৮০০টির মধ্যে সবগুলো কিন্তু এখানকার নয়, তার মধ্যে ২,০০০ আছে এখানকার এন্ডেমিক সংবহন কলাযুক্ত। এখানকার ২,০০০ প্রজাতি হচ্ছে এখানকার, অর্থাৎ এই সিকিম, অসম, অরুণাচল প্রদেশ অঞ্চলেই তাদের জন্ম। প্রাচীন সপুষ্পক উদ্ভিদ প্রাচুর্যের জন্য এই স্থানকে প্রজাতি ভবনের উৎপত্তিস্থল বলা হয়। এই অঞ্চলগুলোকে বলা হয় প্রজাতি ভবনের উৎপত্তিস্থল। প্রজাতি ভবন কেন? কারণ প্রাচীন সপুষ্পক উদ্ভিদ, এখানে প্রচুর প্রাচীন সপুষ্পক উদ্ভিদ রয়েছে, এখানে প্রচুর সপুষ্পক উদ্ভিদ রয়েছে। সপুষ্পক উদ্ভিদ কাকে বলা হয়? যে সমস্ত উদ্ভিদের শরীরে উদ্ভিদে ফুল জন্মায়, তাহলে এখানে প্রাচীন সপুষ্পক উদ্ভিদ আছে, সব থেকে বেশি এখানে সপুষ্পক উদ্ভিদ বেশি রয়েছে, তার জন্য এখানে প্রজাতি ভবনের উৎপত্তিস্থল বলা হয়। উদ্ভিদ প্রাচুর্যের জন্য এখানে প্রজাতি ভবনের উৎপত্তিস্থল রয়েছে। এখানে প্রাচীন সপুষ্পক উদ্ভিদ, এখানে সব থেকে বেশি উদ্ভিদ রয়েছে। আর প্রাণীদের মধ্যে যদি আমরা আসি, এখানে ৪৫টি স্তন্যপায়ী প্রাণী রয়েছে, এখানে ৪৫টি স্তন্যপায়ী প্রাণী রয়েছে, ৫০টি পাখি রয়েছে, ১৭টি সরীসৃপ রয়েছে, ৩৬টি উদ্ভিদ রয়েছে, ৩৬টি উদ্ভিদ প্রজাতি সহ ১৬৩টি বিপন্ন প্রজাতি বাস করে। তার মানে এখানে ৪৫টি মানে কি ৪৫ রকমের স্তন্যপ্রায়ী প্রাণী আছে, ৫০ রকমের পাখি আছে, ১৭ রকমের সরীসৃপ মানে সাপ আছে, ৩৬ রকমের উদ্ভিদ আছে, আর তার মধ্যে আরও ১৬৩ রকমের আরও নানা প্রজাতি আছে উদ্ভিদ এবং প্রাণী মিলে, সেগুলো ধীরে ধীরে লুপ্ত হতে লেগেছে। উদ্ভিদদের মধ্যে যেমন রয়েছে কলসপত্রী উদ্ভিদ, প্রাণীদের মধ্যে যেমন বিখ্যাত রয়েছে একশৃঙ্গ গন্ডার অর্থাৎ একশৃঙ্গ গন্ডার, সোনালী লেঙুর প্রাণী, এই সমস্ত প্রজাতিগুলো এই অঞ্চলে বেশি রয়েছে। এরপরে ভারতের অন্য একটি অঞ্চল রয়েছে ইন্দো বার্মা। ইন্দো বার্মা আমরা অনেকে বলে থাকি আইটিবিপি, ইন্দো তিব্বত বার্মা। তো এখানে হচ্ছে ইন্দো বার্মা। তো ইন্দো বার্মা ভারতের উত্তর পূর্বের যে রাজ্যগুলি রয়েছে, তোমাদেরকে ভারতের ম্যাপ দেখতে হবে। এই যে জায়গাটা দেখছো, এই যে ভারতের, এইটা হচ্ছে ভারত, এই ভারতের সবুজ অংশটা হচ্ছে তোমাদের, এই অংশটা হচ্ছে যেটা বললাম, এটা হচ্ছে আমাদের পূর্ব হিমালয়। এবার আমরা চলে আসবো ইন্দো বার্মা। ইন্দো বার্মার মধ্যে ভারতবর্ষের পড়ছে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, আসামের দক্ষিণ অংশ, এই অঞ্চলগুলো পড়ছে ইন্দো বার্মা অঞ্চল। এই অঞ্চলগুলোতে প্রায় ১৩,৫০০ প্রজাতির উদ্ভিদ রয়েছে, ১৩,৫০০ প্রজাতির উদ্ভিদ রয়েছে।
তার মধ্যে 7000 প্রজাতি হচ্ছে এখানকার নিজস্ব। এখানে স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়েছে 430টি, তার মধ্যে 70টি রয়েছে এখানকার, 70টি রয়েছে এখানকার। পাখিদের মধ্যে রয়েছে 1260 প্রজাতির পাখি, তার মধ্যে 60টি রয়েছে এন্ডেমিক। এন্ডেমিক মানে হচ্ছে স্থানীয়। যেমন বিভিন্ন প্রকার অর্কিডের প্রজাতি, সোনালি গ্রীবা ময়না অর্থাৎ সোনালি গলাযুক্ত ময়না পাখি, সায়ামিস কুমির, এগুলো এই অঞ্চলে দেখা যায়। এরপরে ভারতের আরও একটি অঞ্চল হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, মানে ভারতবর্ষের এই অঞ্চলটায় যে পিঙ্ক কালার করা আছে এই পুরো শ্রীলঙ্কা, যদিও শ্রীলঙ্কাটা ভারতের অংশ পড়ছে না, একটা অন্য রাষ্ট্র, আর এই গোলাপি অংশ যেটা পড়ছে এই অঞ্চলটা হচ্ছে হটস্পট অঞ্চল। তাহলে আমি এখানে যেটা দেখালাম, প্রথমে সবুজ অংশটা হচ্ছে আমাদের পূর্ব হিমালয়, আর এই যে নীল অংশটা পড়ছে এই অংশটা হচ্ছে বার্মা, এটা ভারতের অংশ, আর এই গোলাপি অংশটা হচ্ছে আমাদের পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। তো এই পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, ভারতবর্ষের পশ্চিমঘাট পর্বতের মধ্যে রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, কেরালা। এখানে প্রায় 500 প্রজাতির উদ্ভিদ রয়েছে, তার মধ্যে 1700টি হচ্ছে এন্ডেমিক অর্থাৎ স্থানীয়। 140টি স্তন্যপায়ী প্রাণী রয়েছে, তার মধ্যে 20টি এন্ডেমিক। 450টি পাখি রয়েছে, তার মধ্যে 35টি এন্ডেমিক। উদাহরণসহ আমরা বলতে পারি ম্যাগনোলিয়া, নীলাগিরিকা, ইক্সোরা, ইলঙ্গাটা প্রভৃতি, এই সমস্ত নানা প্রজাতির প্রাণীগুলো, উদ্ভিদগুলো এখানে রয়েছে। এরপরে আমরা চলে আসব সুন্দাল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার সুমাত্রা ও বর্নিও এবং ভারতীয় নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত। এই যে আমরা দেখছি আন্দামান নিকোবর, এখানে যে লাল অংশটা দেওয়া আছে ভারতের পূর্ব দিকে, যে লাল অংশ, এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই অঞ্চলটাতে প্রায় 25,000 প্রজাতির উদ্ভিদ রয়েছে, তার মধ্যে প্রায় 15,000 হচ্ছে এন্ডেমিক অর্থাৎ এখানকার স্থানীয়। 380টি রয়েছে স্থানীয় প্রজাতি এই স্তন্যপায়ী, তার মধ্যে 170টি এন্ডেমিক। 770 প্রজাতির পাখি রয়েছে, তার মধ্যে রয়েছে 150টি এন্ডেমিক অর্থাৎ এখানকার স্থানীয়। এই রকম কয়েকটি পাখি হচ্ছে ওরাং ওটাং, নিকোবরি পায়রা, এই সমস্ত ওরাং ওটাং প্রাণী শিম্পাঞ্জির মতো অনেকটা দেখতে, সুন্দরী গাছ, এগুলো হচ্ছে এই হটস্পট অঞ্চলের প্রাণী উদ্ভিদ। তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত থাকলো, 7 নম্বর ভিডিও। এর পরের ভিডিও আমরা 8 নম্বর ভিডিও আমরা আলোচনা করব। তোমরা পরবর্তী ভিডিও লক্ষ্য রাখো, এবং আগের ভিডিওর জন্য আমার নিচে লিঙ্ক দেওয়া আছে, তোমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এইভাবে ভিডিওগুলোকে তোমরা দেখো, তবে পুরো অধ্যায়টা বুঝতে পারবে। আমি পুরো অধ্যায়টাকে একটা ভিডিওতে শেষ করিনি, আমি 7টা 8টা 9টা ভিডিও যা হবে পুরো টেক্সটটাকে আমি ডিটেলস একদম আলোচনা করব। তোমরা এর পরের ভিডিও 7 নম্বর ভিডিও লক্ষ্য রাখো। আসসালামু আলাইকুম।